আপামর জনতার অংশগ্রহণ, মানুষ ভয়মুক্ত হয়ে বেশ কিছু বিপরীত পরিস্থিতিতে বাধা কাটিয়ে ভোট দিয়েছেন এবং প্রকাশ্যে কথা বলেছেন পরিবর্তনের লক্ষ্যে ভোট দিচ্ছে। আমি আল্লাহ আকবার বলতে পারবো, কিন্তু আমি জয় শ্রীরাম বলতে পারবো না। লাইনে দাঁড়িয়ে মহিলাদের এই উক্তি, এটা সার্বিকভাবেই বাঙালির ভেবে দেখা দরকার যে বিভাজনের রাজনীতি তৃণমূল কংগ্রেস কোন স্তরে পৌঁছে গেলে দক্ষিণ কলকাতায় ভোটের লাইন থেকে একজন মহিলা, যে গৃহবধূ, তিনি আজকে এই বিবৃতি দিচ্ছেন। তৃণমূল তাদের ধারাবাহিকতা, তাদের রুচি, তাদের সংস্কার সমস্ত কিছু বজায় রেখেই আজকে নির্বাচন তাদের মতো করে লড়ার চেষ্টা করেছিল, কিন্তু মানুষের ইচ্ছা শক্তি এবং নির্বাচন কমিশনের প্রচেষ্টার কাছে সেটা পরাজিত হয়েছে। উত্তরবঙ্গের মানুষ, পূর্ব মেদিনীপুরের মানুষ, মেদিনীপুরের মানুষ, ঝাড়গ্রামের মানুষ, পুরুলিয়ার মানুষ যেভাবে এগিয়ে এসেছিলেন পাহাড় থেকে সাগর পর্যন্ত, প্রথম দফা নির্বাচনে আমরা মানুষের যে অংশীদারিত্ব, অংশগ্রহণ এবং সর্বোপরি মানুষের যে রায় আমরা দেখেছি, সেটা সামান্যতম পরিবর্তন বা বিচ্যুতি আজকে দ্বিতীয় দফার নির্বাচনে দেখা গেল না। আমরা প্রথমেই বলেছিলাম যে এটা হবার ছিল। অবদমিত ক্ষোভ, মানুষের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে রাজনীতির অংশগ্রহণ, একটা বাধ্যতার সংস্কৃতি তৈরি করা, মানুষের উপরে চাপিয়ে দেওয়া, মানুষের মৌলিক অধিকারগুলোকে পদদলিত করার বিরুদ্ধে আজকে মানুষ ভোট দিলেন। মানুষ ভোট দিলেন পশ্চিমবঙ্গে নির্দিষ্ট রাজনৈতিক সংস্কৃতি ফেরানোর লক্ষ্যে। ভোট দিলেন পশ্চিমবঙ্গের যে চেনা চেহারা, সেই নজরুল রবীন্দ্র সন্ধ্যাকে আবার ফিরিয়ে আনার লক্ষ্যে। যারা বলেছিলেন আমরা ডিজে বাজাবো, আমরা অপেক্ষা করছি 4 তারিখ পর্যন্ত ডিজের জন্য, কিন্তু এবারে বাঙালি ভোট দিল যে তারা তাদের চেনা রবীন্দ্র নজরুল সন্ধ্যাকে আবার ফিরে পেতে চায়। তারা বাজনা গান নয়, গান বাজনা চায়। আজকে সেই লক্ষ্যে ভোট হয়েছে। পশ্চিমবঙ্গে সর্বস্তরের মানুষ 294টি আসনে আজকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে তৃণমূল চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। তার একটাই কারণ, শুধুমাত্র সিআইএসএফ বা নির্বাচন কমিশনের উদ্যোগে বা আমরা আমাদের সংগঠন দিয়ে যেটাকে প্রতিহত করতে পেরেছি এটা নয়। প্রথমেই বলেছি, এই নির্বাচন তৃণমূল কংগ্রেস লড়ছিল মানুষের বিরুদ্ধে, মামাটি মানুষের বিরুদ্ধে। আজকে সেই লড়াইয়ে আবার মানুষের জয় হলো। মানুষ এগিয়ে এলেন। 90% বেশি এখন পর্যন্ত পাওয়ার রিপোর্টে ভোট হয়ে গেছে। এখনো অসংখ্য মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন। নির্বাচন কমিশন সূত্রের খবর অনুযায়ী 1400 বুথ থেকে এখনো আসা বাকি, পরিসংখ্যান আসা বাকি, কিন্তু তারপরও আরো ভোট হবে। প্রায় 7:30 পর্যন্ত আমাদের হিসাবে বেশ কিছু জায়গায় ভোট চলবে। মাঝখানের একটু বৃষ্টি বা কয়েক জায়গায় ইভিএম এর সমস্যার কারণে ভোট শুরু হতে কিছুটা বিলম্ব হয়েছিল। এখনো বিধাননগর ও দমদম, আমাদের টালিগঞ্জ, যাদবপুরে এখনো লাইন আছে। মানুষ ভোট দিচ্ছেন, নির্ভয় ভোট দিচ্ছেন, সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে। চেনা পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতিকে ভেঙে দিয়ে আজকে মানুষ ভোট দিলেন এবং মানুষের এই ইচ্ছা শক্তি পশ্চিমবঙ্গে প্রকৃত পরিবর্তন নিয়ে আসবে। ধন্যবাদ। নির্বাচনে দেখা গেল যে কেন্দ্রীয় বাহিনী
বিভিন্ন জায়গায় প্রোঅ্যাক্টিভ এবং লাঠিচার্জ করতে পর্যন্ত দেখা গেল কেন্দ্রীয় বাহিনী। প্রশ্নটা হলো যে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে কি বলবেন না? কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে আমরা কেন বলতে যাব? নির্বাচনকে অবাধ শান্তিপূর্ণ করা, ভয়মুক্ত করা, রক্তপাতহীন করবার দায়িত্ব যারা নির্বাচন পরিচালনা করছেন সেই নির্বাচন কমিশনে। তো তারা লাঠি চালিয়ে করবেন কি আদর করে করবেন সেটা সম্পূর্ণ তাদের বিষয়। তারা ফুলও ছুঁড়তে পারেন, লাঠিও চালাতে পারেন, যেটাই সমস্যার সমাধান হবে, মানুষকে তার অধিকার ফিরিয়ে দেওয়া যাবে, সেই কাজ তারা করেছেন। মুখ্যমন্ত্রীকে দেখা গেল সকাল 7টায় বেরিয়ে গিয়ে ভোটের তদারকি করতে, এটা তো চেনা চিত্র ছিল না পশ্চিমবঙ্গে। এর আগে মুখ্যমন্ত্রীকে আমরা বাজার করতে দেখেছি, এর আগে মুখ্যমন্ত্রীকে আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে দেখেছি, এর আগে মুখ্যমন্ত্রীকে নিজের নির্বাচনী কেন্দ্রে দাঁড়িয়ে আমরা বিজেপির বিরুদ্ধে অভিযোগ করতে দেখেছি। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যখন নাম ঘোষণার পর নিজের চেনা নির্বাচনী কেন্দ্র, যে কেন্দ্রকে তিনি দীর্ঘদিন দিয়ে ধরে দেহ মন দিয়ে স্পর্শ করেছেন, সেখানে তিনি বলছেন আমি 365 দিন ভবানীপুরের মানুষের সঙ্গে থাকি, আমি ভবানীপুরের বাসিন্দা মেয়ে। সেদিনই তো বোঝা গিয়েছিল নির্বাচনটা কোন দিকে যাবে। এটাই তো বিজেপির সবচেয়ে বড় সাফল্য, যে মুখ্যমন্ত্রীকে সকাল 7টার সময় নামিয়ে এসছেন। খেলা শেষ। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কেন্দ্রীয় বাহিনীর এগেইনস্টে কথা বলেছেন। গোটা পশ্চিমবঙ্গে যেভাবে ভোট হয়েছে তাদের একটা জায়গাতে রক্তক্ষরণের খবর আমরা দেখিনি, কোনো ভোটার লাইনে দাঁড়িয়ে মৃত্যুর সংখ্যা আমাদের দেখাতে হয়নি। আর এই কেন্দ্রীয় বাহিনীর এগেইনস্টেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সারা রাত ধরে অত্যাচার চালানো হয়েছে, আর ওদের ভোটার নেই তাই কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে বুথের বাইরে বাইরে। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি এসে যায়। তৃণমূল কংগ্রেসের কোনো বক্তব্য, কোনো বিবৃতি, কোনো অভিযোগ, কোনো কুৎসার আজকে আর পশ্চিমবঙ্গের মানুষের কাছে কোনো ধরনের প্রতিষ্ঠা নিয়ে আসতে পারবে না। আর কোনো গ্রহণযোগ্যতা নেই, আর কোনো অভিযোগ নিয়ে মানুষ চিন্তা করবেন না। সব শেষ। মানুষ জিতবে এবং মানুষই জিতে থাকে। গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলছেন যে কেন্দ্রীয় বাহিনীর কাজ হচ্ছে সীমানা পাহারা দেওয়া, তার বদলে কেন্দ্রীয় বাহিনী একটি নির্দিষ্ট দলকে সুরক্ষা দিচ্ছেন। আচ্ছা, কত প্রতিক্রিয়া দেওয়া যায় বলুন তো? নতুন তো কিছু দিতে পারছেন না। মুখ্যমন্ত্রী কবিতার ভাষায় কিছু বলুন, আমরা সেটাই চাই। আর আমরাও কোনো প্রতিক্রিয়া দিতে দিতে ক্লান্ত, আর আপনারাও জিজ্ঞেস করেও মনে হয় ক্লান্ত। মোটামুটি আজকে যা পেয়ে গেছেন যথেষ্ট, সারাদিন আপনাদের টিভি চলবে। দাদা, পদ্মাতে কোনো বুথে দেখা গেল বিজেপি প্রার্থীর ওখানে টেপ ফিরে দেওয়া হয়েছে, ব্যালট নেই। যেটা তৃণমূলের সংস্কৃতি, যেভাবে ওরা নির্বাচন করায়, দু এক জায়গায় তো সেটা করবেই। সব ফুল প্রুফ সিস্টেম বলে তো কিছু হতে পারে না। যেখানে এটা করেছে সেখানে পুনর্নির্বাচন হবে সেই বুথে। আমরা এখনো পর্যন্ত পুরো রিপোর্ট পাইনি। এটা ঠিকই, সকালবেলায় আমরা অভিযোগ জানিয়েছিলাম যে বেশ কয়েকটা বুথে কয়েক জায়গায় বিজেপির ওপরে তারা টেপ লাগিয়ে দিয়েছেন, আবার কয়েক জায়গায় তৃণমূল ছাড়া সবের ওপরই টেপ লাগিয়ে দিয়েছেন। হয়তো নেতা বলে দিয়েছিলেন ভাই একটার ওপরে লাগাবে, এদিকে নেতা বলেছে আর একটু বাহবা পাবো, হয়তো তৃণমূল কংগ্রেসের পোস্ট পাবো পঞ্চায়েতে। এরপরে আমাকে যে পঞ্চায়েতে লড়ছিলাম, এরপরে তো সমিতিতে টিকিট দেবে পার্টি, সেইভাবে সব কটা জায়গায় টেপ লাগিয়ে দিয়েছে। দাদা, 2011 সালে যখন সরকার বদল হয় তখন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 80% বেশ কিছু ভোট পড়েছিল। সম্ভাব্য 2026 সালে এখনো অব্দি যেহেতু পুরো রেজাল্ট আসেনি, পশ্চিমবঙ্গের মোট যে শতাংশ ভোট পড়ছে সেটা 2011 থেকেও বেশি চলে আসবে। এটা কি কি মনে হচ্ছে, সংখ্যাগরিষ্ঠতায় পরিবর্তন, নাকি এসআইআর ইস্যু, নাকি হিন্দু ঐক্য এক হচ্ছে? কি হিসাবে আপনারা দেখতে চাইছেন এটা? মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় সবচেয়ে বড় মানুষের কাছে যেটা প্রাথমিক শর্ত, সেটা হচ্ছে বিরোধিতার অধিকার। আমি প্রতিবাদ করব, আমি প্রকাশ্যে দাঁড়িয়ে সরকারি নীতি সিদ্ধান্তের সমালোচনা করব, আমি আমার দলের প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব, আমি আমার মতো করে কথা বলবো, নির্ভয়ে কথা বলবো। সেই অধিকারটা বাজেয়াপ্ত হয়ে গিয়েছিল, তার বিরুদ্ধে মানুষ ভোট দিচ্ছে। এই ভোট সার্বিকভাবে গণতন্ত্রের জয়। এই ভোট সংসদীয় রীতিনীতির জয়।
পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেব না, তার জয়। এই জয়, এই ভোট অস্তিত্ব রক্ষার ভোট, এই ভোট ধর্ম রক্ষার ভোট, এই ভোট ছিল উদ্বাস্তু হিন্দু, বাঙালি হিন্দুদের অস্তিত্ব রক্ষা এবং একই সঙ্গে জাতীয়তাবাদী মুক্ত মনস্ক যারা সংখ্যালঘু মুসলমান ভাই বোনেরা আছেন তাদের অস্তিত্ব রক্ষার ভোট। এই ভোট র্যাডিক্যালাইজেশনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ভোট। এই ভোট পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী জেলার জনসন্তুলন বদলে দেবার প্রচেষ্টার ভোট। লাভ জিহাদের বিরুদ্ধে ভোট, ল্যান্ড জিহাদের বিরুদ্ধে ভোট, রোহিঙ্গা মুসলিম বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ডেকে আনার বিরুদ্ধে ভোট। এই ভোট মানুষ দিয়েছেন 40,000 শিক্ষকের চাকরি বিক্রির বিরুদ্ধে রায় দিয়েছেন, 26,000 চাকরি চলে যাবার বিরুদ্ধে রায় দিয়েছেন। গোটা সমাজকে একটা খোলা বাজার, একটা দোকানদারিতে রূপান্তরিত করেছিল, তার বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। একটা সদর্থক রাজনীতি পশ্চিমবঙ্গে আসুক এবং তার প্রভাব আমাদের সার্বিকভাবে সমাজ জীবনে পড়ুক, এটা এর দিকে দৃষ্টি রেখেই মানুষ ভোট দিয়েছেন। এটা মানুষের জয়। শ্রমিকদা পানিহাটিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর বলেছেন অভয়ার মাকে কোনোভাবে শালীনগর বাইরেকে আক্রমণ করবে না। আজকে সেখানে ভোট হচ্ছিল, অভয় মাকে ফের গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং গাড়ি ঘিরে রেখে তাকে বিক্ষোভের মুখে ফেলে তৃণমূল কর্মীরা। কি বলবেন দলের? না কিছু কি আর বলবো, আর কত বলবো। অভয়ার মৃতদেহকে, দুটো মৃতদেহ সরিয়ে তার মা বাবাকে না জানিয়ে দাহ করা হয়েছিল, প্লেস অফ অকারেন্সকে অল্টার করা হয়েছিল, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল, প্রমাণ লোপের কাজ করেছিল। এটা ছিল তখনকার তৃণমূলের এজেন্ডা। আর সেই দাহ করার দায়িত্ব নিয়েছিল ওই পানিহাটির তৃণমূল কংগ্রেস নেতারা। তো এটা তাদের কর্মসূচির মধ্যে ছিল। তো এখন অভয়ার মা গেছেন, তার উপরে আক্রমণ করে যেটা যে তৃণমূলেরই কাজ সেটা প্রমাণ করছে। আর তৃণমূল দল যে জায়গায় চলে গেছে, মুখ্যমন্ত্রী যদি এখন নিজে দাঁড়িয়ে হাত জোড় করু তার কর্মীদের বলতেন যে একটু পরিবর্তন করো নিজেদের একটু, তাহলেও সম্ভব নয়। একটা নিয়ন্ত্রণহীন জনগোষ্ঠী, রাজনৈতিক দল না বলা ভালো, গেছেন। তবে শেষ, আমি বলেছি, আমরা প্রথম থেকে যেটা বলছি যে প্রকৃতির নিয়ম মেনে, রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনে, সমাজবিজ্ঞানের নিয়ম মেনে তৃণমূল কংগ্রেস তার ধীর এবং নিশ্চিত রাজনৈতিক অবলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। सालों बाद बंगाल में एक बिना वायलेंस के चुनाव हो रहा है, लेकिन ममता बनर्जी कह रही है कि जो केंद्रीय बल उनकी गुंडाई और बीजेपी के तौर पर वो काम किए हैं जगह जगह। अगर केंद्रीय बाहिनी का गुंडाई के कारण पश्चिम बंगाल में किसी का मत ना हो जाए और ऐसे एक चुनाव देखा जाए जिसमें खून नहीं बहा, तो ऐसा गुंडाई तो होना ही चाहिए ना। एक मुख्यमंत्री जो संविधान की शपथ लेकर किसी राज्य के मुख्यमंत्री बना और एक वेटरन पॉलिटिशियन जो केंद्रीय मंत्री था, जो 26 साल की उम्र से संसद में चुने गए हैं, अगर वो इस भारत की सेना के ऊपर ऐसा आरोप लगाया तो इसका कौन सा अर्थ इससे निकालते हैं? समाज इस तरीके की बातें अपेक्षा किसी मुख्यमंत्री से नहीं करता है। पहले चरण के बाद आपने भारी बहुमत और 100 से ज्यादा सीटों में बढ़ोतरी की बात की थी। दूसरे चरण के बाद क्या रुझान आ रहा है? कितने सीटों से बीजेपी अगर जीतती? We will form the government with a comfortable majority. हमारा सबसे बड़ा नेता और स्वतंत्र भारत के इतिहास में अमित शाह जैसा अभी वोट स्ट्रेटेजिस्ट कभी तो जन्म नहीं लिया। उन्होंने एक बार 110 बोल दिया तो उसके बारे में बाद में हम क्या बोल सकते हैं? अभी उनको ही बोलने दीजिए। हम जो समझते हैं हम वो बोला, काल भी बोला, आज भी बोल रहे हैं। जो ये आसमान आप नवन में आ सकते हैं, गंगा जी का पानी राइटर्स की 2 महल तक पहुंच सकते हैं और अनुपम खेर की सर पर बाल उगल सकते हैं,
लेकिन तृणमूल कांग्रेस चौथे बार के लिए सत्ता पे नहीं आई। एक अमित मालवीय ने भी ट्वीट किया है, चुनाव वोट डालने के बाद फिराद हाकिम सह परिवार एक वोट डाले, एक फोटो दिए है जिनमें उनके जो पोती है, जो माइनर है, उनका भी फोटो है, उसके हाथ में इंक लगा हुआ है। क्या ये कोई ऐसे ही है, लेकिन इसको या फिर परिवार के जो छोटे सदस्य है उसको भी राजनीति में घसीट रहे, वो क्या दिखता है? ऐसा होता है बिहार पे, पहले ऐसा होता था, बच्चे को साथ में लेकर के वो भी वोट डालते, ये भी वोट डालते। और पश्चिम बंगाल के वोटर लिस्ट तो आपने देख ही लिया ना, 10 साल में पिता बन रहे हैं, दादा की उम्र 42 साल, पोता की उम्र 22 साल, दोनों ही वोटर है। तो उसी का ही एक নিউক্লিয়াসে ভোট হচ্ছে, এই সেকেন্ড ফেজটা হ্যাঁ। দাবি করছেন তৃণমূলের নিউক্লিয়াসে ভোট হচ্ছে, সেখানে আপনারা প্রথমে বলেছিলেন 100টি সিট পাবেন, দ্বিতীয় দফায় কতগুলো সিট পাচ্ছেন? কারণ ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে যে ভোট ফেরত সমীক্ষা হচ্ছে, আপনাদের ভোট ফেরত সমীক্ষা কি হচ্ছে? ভোট ফেরত সমীক্ষা তো আমাদের হরিয়ানায় হারিয়ে দিয়েছিল, দিল্লিতে হারিয়ে দিয়েছিল, বিহারেও কোথাও খুব একটা জেতায়নি। আজকে ভোট ফেরত সমীক্ষা নিয়ে সবাই ব্যস্ত থাকুন, কিন্তু নিশ্চিতভাবে এটা মনে রাখবেন যে পশ্চিমবঙ্গে পরিবর্তনটা হয়ে গেছে। পশ্চিমবঙ্গে পরিবর্তন প্রথম ফেজের নির্বাচনই হয়ে গিয়েছিল, নতুন সরকার তৈরি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল, তো সেটা এখন এগোচ্ছে। আর আমি আবার বলেছি যে এই লড়াই তৃণমূলের সঙ্গে মানুষের লড়াই ছিল, এবং গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, মানুষ জিতবে, তৃণমূল কংগ্রেস হারবে। सर आज भवानीपुर में ममता बनर्जी के गढ़ में शुभेंदु अधिकारी और वो दोनों अरे किसी का गढ़ नहीं, अभी वो शुभेंदु का गढ़ बन जाएगा, बीजेपी का गढ़ बन जाएगा। वहाँ पे 2014 में उस असेंबली सेगमेंट से हमारा लीड था। तृणमूल कांग्रेस भवानीपुर में कैसे चुनाव कराते हैं ये भवानीपुर वासियों को अच्छी तरह से मालूम है। बड़ा बड़ा जितना मकान है, जाइए उसको पूछिए ना, जीवन में बहुत लोग ऐसा आपको मिलेगा जो पहली बार वोट दिया है। तो निश्चित तौर पे वो भाजपा की गढ़ बन गया। काल से लोग 4 तारीख से उसको भाजपा के गढ़ बने।